চারপাশে এক চাপা বেদনার আবহ, বুকের ভিতরে অকারণে কাঁপুনি ধরিয়ে দেয়। মনে হচ্ছে প্রকৃতি আজ কথা বলতে চাইছে না, সবকিছু থম মেরে দাঁড়িয়ে আছে কোনো অদেখা অশুভ খবরের অপেক্ষায়। চোখ খুলতে তীব্র সাদা আলো এসে বিধে ইমরানের চোখে। কয়েক সেকেন্ড কিছু বুঝতে পারে না সে। মাথা ভারী, কানে ভোঁ ভোঁ শব্দ, শরীর অবশ। ধীরে ধীরে দৃষ্টি পরিষ্কার হতে বুঝতে পারে সে নার্সিংহোমের বেডে শুয়েছে। কিন্তু সে এখানে কেন? উঠে বসার চেষ্টা করতে বুকের ভেতর ধাক্কা মারে স্মৃতি। আগুন, ধোঁয়া, চিৎকার, নূর, তার বাচ্চা। মুহূর্তে শরীর কেঁপে ওঠে তার। নিজের দিকে তাকিয়ে দেখে গায়ে শার্ট নেই, বুকে কাঁধে কালচে সব। দু হাতে চামড়া, কয়েক জায়গায় পুরো ফোসকা। তীব্র জ্বালায় চোখ বন্ধ হয়ে আসলো। সে যেন কিছুই টের পাচ্ছে না। তাই ব্যথা তার কাছে কিছুই না। কারণ তার ভেতরে যে আগুন জ্বলছে তার তুলনায় এই পোড়া ক্ষত কিছুই না। হঠাৎ বেড থেকে নেমে সে পা মাটিতে ছোঁয়ায় ছলকে ওঠে শরীর। তবু নিজেকে সামনে নিয়ে দৌড়ে বেরিয়ে আসে করিডোরে। চারিদিকে অচেনা মানুষ, নার্স, ডাক্তার। তার শ্বাস ভারী হয়ে ওঠে, বুক ওঠানামা করছে দ্রুত। মাথায় একটাই চিন্তা, আমাকে এখানে কে আনলো? আর বাচ্চা, আম্মু, সাইমা, ওরা কোথায়? বুকে তীব্র জ্বালা নিয়ে সে দৌড়ে বাইরে আসে। হাসপাতালের গেটের কাছে এসে হঠাৎ থেমে যায়। পাশে এক লোক মোবাইলে নিউজ দেখছে। আশেপাশে আরও কয়েকজন দাঁড়িয়েছে। মোবাইল থেকে স্পষ্ট ভেসে আসে খবর, গত রাতে ইউনাইটেড নার্সিংহোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু মানুষ অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। পুরো ভবনটি আগুনে ধ্বংস হয়ে গেছে। ভেতরে থাকা কোনো রোগীকে জীবিত উদ্ধার করা যায়নি। শব্দগুলো যেন বাতাস ভেসে এসে সরাসরি তার বুকের ভেতরে ঢুকে যায়। ইমরান পা কাঁপতে শুরু করে, শ্বাস আটকে যায়। কানে যেন একটাই কথা, সেই বাক্য বাঁচতে থাকে, কেউ বাঁচেনি, কেউ বাঁচেনি। সে হাত বাড়িয়ে এক ঝটকায় লোকটার হাত থেকে মোবাইলটা কেড়ে নেয়। কাপা হাতে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। জ্বলন্ত বিল্ডিংয়ের ছবি, কালো ধোয়া, অ্যাম্বুলেন্স। তার দৃষ্টি ফাঁকা হয়ে যায়। হঠাৎ সে মোবাইলটা দূরে ছুঁড়ে ফেলে। ঝনঝন শব্দে ফোনটা মাটিতে আছড়ে পড়ে। তারপর লোকটার কলার চেপে ধরে কাছে টেনে আনে। তার ঠোঁট কাঁপছে, গলা শুকিয়ে আসছে, তবু হিসিস স্বরে বলে, আমার পরিবারে কিচ্ছু হয়নি, শুনছিস? কিচ্ছু হয়নি ওদের, ওরা বেঁচে আছে। আমার নূর বাঁচবে। আমার বাচ্চারা আমাকে ছাড়া থাকতেই পারবে না। তার চোখ দুটো রক্ত লাল। ভেতরে জমে থাকা আতঙ্ক আর অস্বীকারে পাগল হয়ে গেছে। লোকটা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে তার দুদিকে, কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। ইমরান ফুঁসতে ফুঁসতে সিঁড়ি বেয়ে নেমে আসে রাস্তায়। পরনে শুধু একটা প্যান্ট, মুখ সম্পূর্ণ খালি। পোড়া চামড়ার উপর সকালের চা হওয়াতে লাগাতে অসহ্য জ্বালা করে ওঠে। তবু সে টের পায় না, যেন শরীরটা আর নিজের মধ্যে নেই। ব্যথা, ক্লান্তি, লজ্জা, সব অনুভূতি ভোতা হয়ে গেছে। এখন তার ভেতরে কাজ করছে শুধু একটাই শক্তি, ভয়। সে মাঝ রাস্তায় দিয়ে দৌড়াতে শুরু করে। চারদিক থেকে হর্ন বাজে। হঠাৎ ব্রেক কষে থেমে যায় কয়েকটা গাড়ি। ড্রাইভাররা জানালা খুলে চিৎকার করে, এই, মরতে চাস নাকি? কেউ বিরক্ত, কেউ অবাক, কেউ হাসছে। কিন্তু তার কানে কিছু পৌঁছায় না। তার ভিতরে শুধু একটাই শব্দ প্রতিধ্বনি হচ্ছে, নূর। দৌড়াতে দৌড়াতে হঠাৎ সে পকেটে হাত দেয়। একবার, দুবার, তিনবার, তারপর থেমে যায়। ফোন নেই। এক মুহূর্তে বুকের ভেতরটা খালি খালি লাগে। ফোন থাকলে সে কল করতে পারো আম্মু, সাইমা, আদিল, কাউকে। কিন্তু একবার শুনতে পারতো সবাই ঠিক আছে। কিন্তু না, ফোন নেই। কোথায় পড়ছে, কোথায় পড়ছে কিছুই মনে পড়তে পারছে না। মাথার ভেতরে স্মৃতিগুলো যে কোনো আগুনে পুড়ে ছাই হয়েছে। মানিব্যাগটা, সে কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে থেকে তারপর ধীরে ধীরে নেয়। না, এখানে থামা যাবে না। মানুষ যা বলছে মিথ্যে, নিউজ সব মিথ্যে, মিথ্যে। নিজের চোখে না দেখা পর্যন্ত সে কিছুই বিশ্বাস করবে না। ঠিক আছে, ঠিক থাকবে, নিজেকে বলতে বলতে আবার দৌড় শুরু করে সে, আগে থেকে দ্রুত। এখন দৌড়ে কোনো তালা নেই। একটা ভাঙ্গা, হোঁচট খাওয়া, মরিয়া ছুটে চলা অসহায় মানুষ যেন সব কিছু হারাতে বসেছে। রাস্তার মানুষ থেমে তাকায়। কেউ বলে পাগল নাকি, কেউ মোবাইল বের করে ভিডিও করে, কেউ সরে দাঁড়ায় বিরক্ত মুখে। কেউ জানে না এই মানুষটা পাগল নয়, তার প্রতিটি নিঃশ্বাস এখন আতঙ্কে জমে আছে। যে প্রাণপ্রিয় মানুষগুলিকে বাঁচানো আসে উন্মাদ হয়ে উঠছে। বেলা আরও গড়িয়ে পড়ছে। সূর্য এখন মাথার ঠিক উপরে। তার প্রখর রোদ চারিদিকে আগুনের স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ছে। বাতাস পর্যন্ত উত্তপ্ত। শ্বাস নিতে গলা জ্বলে যায়। সেই জ্বলন্ত দুপুরের মাঝে রাস্তা পর রাস্তা পার হয়ে অবশেষে নার্সিংহোমের সামনে এসে থামে ইমরান। দৌড়াতে দৌড়াতে তার শরীর ঘামে সম্পূর্ণ ভিজে গেছে, গলা শুকিয়ে কাঠ।
ঠোঁট ফেটে রক্ত বের হওয়ার উপক্রম, বুক ওঠানামা করছে অস্বাভাবিক দ্রুততায়। তবু সে থামে না, কারণ তার মন এখনো সেই আশার শেষ সুতোয় ঝুলে আছে। কিন্তু সামনে তাকাতে সেই সুতোটা ছিঁড়ে যায়, চোখ ধীরে ধীরে বড় হয়ে যায়, তারপর ফাঁকা। সে জায়গাটা গতকাল আলো ছিল, এখন শব্দহীন, জীবনহীন। সেখানে শুধু ধ্বংস, পুরো বিল্ডিং পুরো কালো হয়ে গেছে ভেঙে। দেওয়াল গলে পড়ছে, লোহার গ্রিল বিকৃত হয়ে বেঁকে গেছে, জানলার কাঁচ আগুন গলে অদ্ভুত আকার ঝুলে আছে। চারিদিকে পোড়া গন্ধ, একটা ভারী অসহ্য দমবন্ধকর গন্ধ, যেন বাতাসে মৃত্যু মিশে আছে। চারিদিকে পুলিশে ঘেরা, হলুদ ফিতে টানানো। মানুষ দূরে দাঁড়িয়ে ফিসফিস করছে। ইমরান যেন শ্বাস নিতে ভুলে গেছে। তার বুকটা হঠাৎ ভেতর থেকে ফাঁকা হয়ে যায়, এমন ফাঁকা যেন ভেতরে আর কিছু নেই। ধীরে, খুব ধীরে সে সামনে এগোয়, পা দুটো কাঁপছে, বারবার হোঁচট খাচ্ছে, তবু থামে না। এই ভিড়ের মধ্যে সে ভীষণ একা, মনে হয় পৃথিবী থেকে সবাই হারিয়ে গেছে, শুধু দাঁড়িয়ে থাকে একটা শেষ প্রান্তে। হঠাৎ সে ধপ করে বসে পড়ে কালো ছাইয়ের উপর, কাপা হাতে এক মুঠো ছাই তুলে নেয়। তার আঙুলের ফাঁক দিয়ে ধূসর গুঁড়ে ঝরে পড়ে মাটিতে। কয়েক সেকেন্ডের মধ্যে সে তাকিয়ে থেকে সে ছাইয়ের দিকে, তারপর হঠাৎ বুক ফেটে চিৎকার করে একটা বিকট কাঁচ ভাঙা বুক চেরা আর্তনাদ, যেন বুকের ভিতরে জমে থাকা সব রক্ত একসাথে বেরিয়ে আসতে চাইছে। চারপাশে পুলিশেরা ঘুরে তাকায়, মানুষজন স্তব্ধ। ইমরান কাঁদছে না, সে ভেঙে পড়ছে। নিজের চুল মুঠো করে ধরে টানতে থাকে, ছাই বুকে মাখে, হাত দিয়ে মাটি খুঁড়তে থাকে, যেন ধ্বংসস্তূপের নিচে আর কাউকে তুলে আনবে। ফিরে আয়, একবার ডাক দে, গলা ভেঙে ফিসফিস করে বলে, তারপর আবার চিৎকার করে, কাকে এখন আম্মু বলে ডাকবো আমি? কাকে? কে তাকে সাইমার মতো ধমক দেবে? কাকে সে আদর করে হুড়পড়ি বলে ডাকবে? তার বুকের ভিতর সহনীয় অসহনীয় যন্ত্রণা কিন মারে। সে আকাশের দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠে, আমার বাচ্চাগুলো আমাকে কোনোদিন আব্বু বলে ডাকবে না? এই সত্যিটা তার যেন বুক চিরে ছুরি হয়ে ঢুকে যায়। ধ্বংসস্তূপের সামনে বসে একজন মানুষ ধীরে ধীরে সব হারানোর শব্দ শুনতে থাকে, নিজের ফাতা ভেতরে, নিজের শ্বাসের ফাঁকে ফাঁকে। মাটিতে হাত মারতে থাকে, ছাই বুকে চেপে ধরে, যেন বুকের ভিতর ঢুকিয়ে ফেলবে সবাইকে। নূর গলা ছিঁড়ে যায়, আম্মু। তার কণ্ঠ ভেঙে কাঁপতে থাকে, একবার ডাক দাও, আমি এসে গেছি, আমি দেরি করিনি, আমি তো এসেছি। তারপর থেমে যায়, মনে পড়ে কেউ আসবে না। সে দু হাতে মাটি খুঁড়তে থেকে, নখ ভেঙে রক্ত বেড়ে, তবু থামে না। আমার বাচ্চাগুলো, একবার আব্বু বলে, একবার। তার গলা থেকে আর শব্দ বের হয় না, শব্দগুলো আটকে গেছে, মুখ খুলে না, কিন্তু কান্না বের হচ্ছে নিঃশব্দে। একজন পূর্ণবয়স্ক মানুষ শিশুর মতো কাঁদতে গিয়েও কাঁদতে পারছে না, কারণ কান্নার শক্তি লাগে, আর তার ভেতরে এখন আর কিছু অবশিষ্ট নেই। সে ধীরে ধীরে ছাইয়ের উপর ঝুঁকে পড়ে, তার কপাল ঠেকিয়ে দেয় মাটিতে, ফিস ফিস করে বলে, আমারে নিয়ে যাও, আমি একা থাকবো না। ইমরান ছাইয়ের উপর ঝুঁকে পড়ে থাকে অনেকক্ষণ। ফাটা ঠোঁট নড়ে ধীরে ধীরে, গলা ভাঙা নিঃশ্বাসের মতো একটা শব্দ বেরোয়, হে আল্লাহ, মানুষকে কি জীবন্ত কবর দেওয়া যায়? তার কণ্ঠে কেঁপে ওঠে, শ্বাস আটকে আসে। আশেপাশে কেউ কিছু বলে না, তবু সে যেন কারো উত্তর অপেক্ষায়। বলা তো যায় না, যদি যায় আমাকে, তাহলে আমাকে দাও, আমি চিরনিদ্রায় যেতে চাই আল্লাহ, আমি কবরে যেতে চাই আল্লাহ। দুপুর নেমে এসেছে, ধরণীর বুক ভরা। সূর্যটা আজ যেন স্বাভাবিক চেয়ে অনেক কাছে। আকাশে ঝুলে থাকা আকাশের গোলার মতো চারিদিকে তাপ জ্বলছে। রোদ মাটিতে পড়ে ঝিলিক দিচ্ছে না, বরং জ্বালিয়ে দিচ্ছে সবকিছু। রাস্তার পিচ গরম হয়ে উঠছে। দূরে তাকালে বাতাসে কাঁপতে দেখা যায়, যেন দিগন্তটা দগ্ধ হচ্ছে। গাছগুলো নিশ্চুপ দাঁড়িয়েছে, পাতাগুলো নড়ছে না। বাতাস থাকলেও যেন তার প্রাণ নেই, পাখিরা ডাকে না, তারা ছায়ায় লুকিয়ে গেছে। মানুষের চলাফেরা কমে গেছে, দোকানের শাটার অর্ধেক নামানো, রাস্তার শব্দ নেই বললে চলে। পুরো পরিবেশে এক অদ্ভুত ক্লান্তি, একটা ভারী নিস্তব্ধতা ঝুলে আছে। এই দহনময় দুপুরে প্রকৃতি নিজে যেন হাঁপিয়ে উঠছে, আর সূর্যের আগুন পৃথিবীটা আজ অকারণে আরও নিষ্ঠুর লাগছে। ইমরান গগন ফাটা চিৎকারে চারিদিক স্তব্ধ হয়ে যায়। মানুষ থেমে থাকিয়ে থাকে। এভাবে কোনো পুরুষকে কেউ কখনো কাঁদতে দেখে না, আর কান্নার শব্দ একটা ভাঙ্গা হৃদয়ের আওয়াজ। কিছুক্ষণ পর পুলিশ অফিসার এগিয়ে আসেন, কঠোর গলা বলেন, আপনি এখানে এভাবে কান্না করছেন কেন? আর লাশ পাবেন না, সব পুড়ে ঝলসে গেছে। আপনি? কথাটা শেষ হওয়ার আগে যেন আগুনে ঘিয়ে পড়ে। ইমরান চোখ লাল হয়ে দাঁড়ায়, সে ঝটকা দিয়ে উঠে পড়ে, কি বললি তুই? তার গলা কাঁপছে।
কিন্তু ভয়ঙ্কর নিচু। সে এক পা এগিয়ে যায়। কাকে লাশ বলিস? জিভ টেনে ছিঁড়ে ফেলবে তোর। চারপাশে মানুষ সরে যায়। পুলিশ অফিসার রেগে ওঠে। ঠিক করে কথা বলেন। আপনি জানেন আপনার এই আচরণে আমি আপনাকে জেলে ভরতে পারি। এক মুহূর্তে ইমরানের চেহারা বদলে যায়। রাগ হঠাৎ নিভে যায়, যেন ভিতরের সব আগুন একসাথে নিঃশেষ হয়ে যাচ্ছে। সে ফাঁকা চোখে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড, তারপর ধীরে ধীরে এগিয়ে এসে হাত জোড় করে দাঁড়ায়। কণ্ঠে ফিসফিস করে, শুনুন না, আমার তো আর কেউ নেই। পুলিশ অফিসার থমকে যায়। ইমরান কাঁপতে কাঁপতে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। আপনার ওই বন্দুকটা দিয়ে একটা গুলি করবেন? করুন না একটা গুলি। চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। অফিসার হতবাক। তিনি বুঝতে পারছেন এই মানুষটা রাগে না, শোকে পাগল হয়ে গেছে। ইমরান তার পায়ে হাত রেখে, চোখে পানি নেই, শুধু শূন্যতা। মারুন না একটা গুলি, মারুন। আমি আমার নূরের কাছে যেতে চাই। ইমরান! পিছন থেকে হঠাৎ কারো আতঙ্ক ভরা চিৎকার ভেসে আসতে ইমরান থেমে যায়। ধীরে ধীরে ঘুরে তাকায়, দেখে আদিল দৌড়ে আসছে হাঁপাতে হাঁপাতে, এলোমেলো চুল, চোখে উদ্বেগ। কাছে এসে ইমরানের অবস্থা দেখে সে থমকে দেয়। এই কি অবস্থা তোর? আদিল হাত বাড়িয়ে ইমরানের পোড়া কাঁধে স্পর্শ করতে চমকে ওঠে। সাত কোথায়? শরীরটা এভাবে পুড়লি কীভাবে? তুই জানিস তোকে আমি কত খুঁজছি? কথা শেষ হওয়ার আগে ইমরান হঠাৎ ঝাঁপিয়ে পড়ে, তাকে জড়িয়ে ধরে। তার হাত কাঁপছে, শ্বাস কাঁপছে। আমি আমি ওদের বাঁচাতে পারিনি, আদিল ভাঙা গলায় বলে ওঠে। আদিল হতভম্ব। কাদের বাঁচানোর কথা বলছিস? দাদু জানে জানাজা হয়ে গেছে। তোকে খুঁজে খুঁজে কোথাও পাইনি। চল বাড়ি চল। নূরের নর্মাল ডেলিভারি হয়ে গেছে। আজকে ওকে ছুটি দিবে। শব্দগুলো যেন বাতাস কেটে ইমরানের কানে ঢুকে। সে আচমকা আদিলকে ছেড়ে দেয়। স্থির চোখে তাকিয়ে থাকে তার দিকে। আমার নূর ঠিক আছে? গলা শুকিয়ে গেছে তার। আদিল অবাক হয়। হ্যাঁ, ঠিক থাকবে না কেন? তোকে তো বারবার খুঁজছিল জ্ঞান ফেরার পর থেকে। ইমরান বুক হঠাৎ ধক করে ওঠে। আম্মু, সাইমা ওরা ঠিক আছে তো? তাহলে এই নার্সিংহোম? এবার আদিলের মস্তিষ্কে নাড়া দেয়, পুরো কথা বুঝতে পারে, মাথায় হাত দেয়। সরি ভাই, এত চাপের মধ্যে মাথা কাজ করেনি। কাল রাতে সাইমা প্রথমে এখানকার ঠিকানা দিয়েছিল, কিন্তু এখানে বেড না পেয়ে নূরকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তোকে বলার আগে তো সব গোলমাল। সে তাড়াতাড়ি বলে, সরি ভাই, নূর আর সবাই ঠিক আছে, চল আমি তোকে নিয়ে যাচ্ছি। কথা শেষ হতে ইমরানের মুখে এক অদ্ভুত পরিবর্তন আসে। কয়েক সেকেন্ড আগে যে মানুষটা ভেঙে ছাই হয়ে গেছিল, হঠাৎ তার ভিতরে প্রাণ ফিরে আসে। চোখ ভিজে ওঠে, ঠোঁট কাঁপে, মনে হয় বুকটা আবার ধকধক করছে। সে দৌড়ে যেতে চায় নূরের কাছে, এখনই, এক মুহূর্তে। হঠাৎ আদিল হাত শক্ত করে ধরে টান মারে। শালা বোকা ড্যাশ, তোর জন্য আমার এই অবস্থা। কাঁপা গলায় বলে ওঠে, আগে আমার নূরকে দেখে তারপর তোর হিসাব করছি শালা। বিকেল গড়িয়ে আসছে। কিছুক্ষণ আগে চারিদিকে যে দম বন্ধ করা গরম ছিল, তা যেন হঠাৎ করে মিলে গেছে। আকাশ জুড়ে সূর্য জমে উঠছে, ঘন কালো মেঘ সূর্যের আলো পুরোপুরি ঢুকে দিয়েছে তারা। বাতাসে যেন অদ্ভুতভাবে ঠান্ডা, মনে হচ্ছে প্রকৃতি যেন দীর্ঘশ্বাস ফেলছে। তারপর ধীরে টুপটাপ ঝমঝম করে নেমে এলো বৃষ্টি। মাটিতে পড়তে ধুলো ধুয়ে গেল। চারপাশে ভেসে উঠল ভেজা মাটির গন্ধ। কিন্তু সেই সৌন্দর্য কিছু দেখার মতো অবস্থায় নেই ইমরান। তার চোখে মনে শুধু নূরকে দেখার তৃষ্ণা। আদিল গাড়িটা হাসপাতালের সামনে ঠিকভাবে থামানোর আগে ইমরান দরজা খুললে প্রায় লাফ দিয়ে নেমে পড়ল। পায়ের নিচে জমে থাকা পানি ছাপাত করে শব্দ হলো, কিন্তু সে একবারও পেছনে তাকালো না। আদিল বিস্মিত হয়ে তাকিয়ে রইল তার দিকে। নিজের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে যদি কথাটা মনে করে আগে বলতো, তাহলে ইমরান এতটা ভেঙে পড়তো না। ইমরান ততক্ষণে দৌড়ে হাসপাতালের ভেতর ঢুকে পড়েছে। চোখে মুখে অদ্ভুত এক উজ্জ্বলতা। ক্লান্ত, বিধ্বস্ত, তবু আশায় ভরা। গায়ে থাকা শার্টটা বৃষ্টিতে পুরো ভিজে গেছে, শরীরের সাথে লেপ্টে গেছে। প্যান্টে ধুলো ধুয়ে গেছে, শার্টের সব বোতাম খোলা। কারণ এটা তার নিজের নয়, আদিলের। তাড়াহুড়োয় শুধু গায়ে চাপিয়েছে, লাগানোর সময় পায়নি, তাই লাগানোও যাবে না। আদিলের সব কিছু তার ছোট হয়। হাঁপাতে হাঁপাতে সে কাউন্টারের সামনে এসে দাঁড়ালো। মিসেস নূরজাহান নওশাদ কোন নাম্বার কেবিনে আছে? কাউন্টারে বসে থাকা মেয়েটি প্রথমে কিছু বলল। সে অবাক হয়ে তাকিয়ে রইল ইমরানের দিকে। লম্বা চওড়া, গরম ভেজা চুল থেকে পানি পড়ছে, বুক দ্রুত ওঠানামা করছে। বৃষ্টির পানি আর চেহারার ক্লান্তি অদ্ভুত সুন্দর করে তুলছে পুরুষটিকে। পুরুষ মানুষ এত সুন্দর হয় এই মেয়ের জানা ছিল না। ইমরান বিরক্ত হয়ে বলল, আমার ওয়াইফ, আমাদের বেবি হয়েছে। কোন কেবিনে? মেয়েটি হঠাৎ বাস্তব ফিরল। সামনে তাকে রেজিস্টার খুলে পাতা উল্টাতে লাগলো। তারপর বলল, 8 নম্বর। কিন্তু বাম দিকে বলার আগে ইমরান ছুটে গেল, দৌড়ে 8 নম্বর কেবিনের সামনে দাঁড়ালো। দরজার সামনে এসে হঠাৎ সে থেমে গেল। তার বুকটা খুব জোরে
করছে, হাত উঠল, কিন্তু দরজার ছোঁয়াটাকে কেঁপে গেল। ভেতরে তার নূর আছে, তার সন্তানরা আছে। বাইরে বৃষ্টি পড়ছে, আর দরজার বাইরে সামনে দাঁড়িয়েছে ইমরান। নিঃশ্বাস আটকে শুধু তাকিয়ে রইল। জীবনে এরকম অনেক মুহূর্ত আসে যার সামনে মানুষ খুশিতে আত্মহারা হয়, কি করবে বুঝে উঠতে পারে না। ইমরানের সাথে সেটাই হয়েছে। ইমরান ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকে। হালকা সাদা আলোয় ভেসে আছে কেবিনটা। জানলার কাছে বৃষ্টি ফোঁটা টুপটাপ শব্দ করছে। ঘরের ভেতরে এক অদ্ভুত শান্তি। বিছানায় শুয়ে আছে নূর, ক্লান্ত ফ্যাকাশে, কিন্তু মুখে এমন কোনো তৃপ্তির ছাপ যা আগে কখনো দেখেনি ইমরান। দরজা খোলার শব্দে নূর চোখ তুলে তাকায়। দুজনের চোখে চোখ পড়ে। ইমরান থমকে যায়, তারপর যেন সব বাঁধ ভেঙে যায়। সে দ্রুত এগিয়ে গিয়ে বিছানার পাশে বসে পড়ে। কাপা হাতে নূরের মুখ তুলে দেখে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, তুই ঠিক আছিস? তার গলা ধরে আসে, চোখে পানি জমে। নূর দুর্বল হাসি দিয়ে বলে, আপনি কাঁদছেন কেন? কিন্তু উত্তর না দিয়ে ইমরান ঝুঁকে পড়ে, নূরকে খুব সাবধানে বুকে টেনে নেয়। তার কাঁধ কাঁপছে। সে নূরের কপালে, চোখে, চুলে একের পর এক চুমু খায়। আর কখনো এমন ভয় দেখাবি না, আমি শেষ হয়ে গেছিলাম। নূর মৃদু হাসে, তারপর খুব আস্তে করে বলে, আপনি শুধু একটা না, দুইটা চমক পাইছেন। ইমরান অবাক হয়ে তাকায়। মানে? নূর চোখের ইশারায় পাশে রাখা বেবিদের দিকে তাকায়। ইমরান ধীরে ধীরে ঘুরে তাকায়। একটা না, দুইটো সাদা, ছোট্ট সাদা কাপড়ে মোড়া দেহ পাশাপাশি শুয়ে আছে। দুজনে গোলাপি ছোট্ট হাত মুঠো করে রাখা, চোখ বন্ধ করে শান্ত ঘুমে দিচ্ছে। ইমরান শ্বাস থেমে বলে, টুইন? গলা শুকিয়ে আসে। নূর হাসে, হ্যাঁ, আল্লাহ একসাথে দুইটা রহমত দিয়েছেন, ডাক্তার ঠিকই বলেছেন। ইমরান ধীরে ধীরে এগিয়ে আসেন, হাত দুটো কাঁপছে। সে খুব সাবধানে একটাকে কোলে তুলে আর একটা বুকের কাছে ধরে এনে তারপর আরেকজনকে তুলে নেয়। দুই হাতে দুই সন্তান, তার বুক ভরে যায়। সে বারবার তাদের কপালে চুমু খায়। আমার দুইটা যান। তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে, কিন্তু ঠোঁটে প্রশস্ত হাসি। সে নূরের দিকে তাকায়, চোখ ভরা ভালোবাসা, কৃতজ্ঞতা। তুই আমাকে একদিনে দুইবার বাবা বানিয়েছিস। নূর ক্লান্ত হাসি দিয়ে বলে, আপনি সামলাইতে পারবেন তো? ইমরান হালকা হেসে বলে, এদের জন্য তো সব পারবো, দুনিয়ার সাথে লড়তে পারি। বাইরে বৃষ্টি ঝমঝমে, কিন্তু সেই ছোট্ট কেবিনের ভিতর আজ এক নতুন সূর্য উঠছে। ভয়, আতঙ্ক, দুঃস্বপ্ন সব ফেলে ইমরান আর নূরের জীবন আজ দ্বিগুণ আলো নেমে এসেছে। নওশাদ মহল আজ পুরো বাড়িটা যেন অন্যরকম, গম্ভীর, পুরনো। সেই প্রসাদ দৃশ্য বাড়িটা আজ আনন্দে গমগম করছে। করিডোর জুড়ে বাচ্চার হাঁটার শব্দ, হাসির রোল, কান্নার হোল্লার, সব মিলিয়ে উৎসব। নূরের আব্বু আম্মু দাদা যেন এসে গেছে একটু আগে। আত্মীয় স্বজন, চেনা মুখ, পাড়া প্রতিবেশী সবাই যেন এক এক করে ভিড় করছে এই সুখের ভাগ নিতে। ডাইনিং এর মাঝখানে নরম দোলনায় পাশাপাশি শুয়ে আছে দুই ছোট্ট প্রাণ, সাদা নরম কাপড়ে মোড়া, মুখ টুকটুকে আভা। নূর আর ইমরানের যমজ সন্তান। নামের ব্যাপার ঠিক করছেন ইমরানের আম্মু নিজেই। অনেক ভেবে অনেক দোয়া পড়ে মেয়েটার নাম রাখা হয়েছে নুরানু, আর ছেলের নাম নুরান। নামের মধ্যে যেন মা বাবা মায়ের ভালোবাসা ছায়া জড়িয়েছে। ইমরান দূর থেকে দাঁড়িয়ে দুই সন্তানের দিকে তাকিয়ে আছে, চোখে মায়া, অবিশ্বাসে মেলানো আনন্দ। নূর পাশে বসে ক্লান্তি নিয়ে তৃপ্ত মুখে সবার কথাবার্তা শুনছে। বাড়ির প্রতিটা কোণ আজ আলোয় জমে উঠছে, তবুও এই আনন্দের ভিতরে এক চাপা শূন্যতা রয়ে গেছে। আজ যদি দাদাদান বেঁচে থাকতেন, হয়তো এই নাম দুটো তিনিই রাখতেন। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছে হয়তো অন্য কিছু ছিল। অন্য এক কোণে বারান্দায় চুপচাপ দাঁড়িয়েছেন আশরাফ সাহেব, চোখে ক্লান্তি, চেহারায় বয়স যেন হঠাৎ বেড়ে গেছে কয়েকদিন। দাদাজানের শোকে তাকে ভিতর থেকে বদলে দিয়েছে। তিনি অনেকবার নায়নার কাছে ক্ষমা চেয়েছেন, মাথা নত করে বলছেন, ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। কিন্তু নয়না আগের জায়গা মতো অনাথ। তিনি সহজে ভাঙার মানুষ নন। তার ভেতরে কষ্ট আছে, অভিমান আছে, আর সে কষ্ট এত সহজে মুছে যাওয়া নয়। তবু আশ্চর্যজনকভাবে ইসলাম মঞ্জিলে সবাই নার্সার সাহেবের সাথে স্বাভাবিক আচরণ করছে, হাসি মুখে কথা বলছে, খোঁজ খবর নিচ্ছে, যেন কিছুই ঘটেনি। সেই আচরণে নওশাদ সাহেব আরও নরম হয়ে গেছে। মাঝে মাঝে তার চোখ এগিয়ে আসে, সাইমা এগিয়ে এসে আব্বুর পাশে বসে। সেও খুব স্বাভাবিকভাবে কথা বলছে তার সাথে, কারণ সে বুঝে যে মানুষটা দাদাজানের শোকে ভেঙে পড়ছেন। ভেতর থেকে ফাঁকা হয়ে গেছে। এই অবস্থায় আর কষ্ট দিতে মন চায়নি। সাইমা নরম করে বলে, আব্বু, সব ঠিক হয়েছে ইনশাল্লাহ। আশা সাহেব মেয়ের মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করেছিলেন, তারপর ধীরে ধীরে মাথা নেড়েছেন। ভেতরের ঘর থেকে হঠাৎ বাচ্চার কান্নার শব্দ ভেসে এলো। সবাই ছুটে গেলে ইমরান দ্রুত এক হাতে
নুরানুকে আর এক হাতে নুরানকে তুলে নেয়। তার মুখে হাসি, যেন পৃথিবীর সব কষ্ট মুছে দিচ্ছে। উম, নূর দূর থেকে তাকিয়ে দেখে বাড়ি ভরা আনন্দ, কোলাহল, নতুন জীবনের আলো। তবু কোথাও এক কোণে দাদাজানের অনুপস্থিতি চুপচাপ বসে থাকে। কিন্তু জীবন থেমে থাকে না। শোকের ভেতর দিয়ে নতুন সূর্য ওঠে। নওশাদ মহল আর সেই নতুন সূর্য দুজন, নুরান আর নুরানু। সমাপ্ত। তুই আমার মরণ 11 এবং শেষ পর্ব। পুরো গল্পটা প্লেলিস্টে।